চলো আমরা খুবই অল্প সময়ের মধ্যে সমন্বয় ও নিয়ন্ত্রণের এমসিকিউ গুলা দেখে ফেলি। তো প্রথম প্রশ্ন দেখো, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? এটা প্রায় পরীক্ষাতে আসে। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ বাংলাতে বলি আমরা গুরু মস্তিষ্ক। এখানে যে আমরা মগজ বলতে অ্যাকচুয়ালি যেটাকে চিনি গুরু মস্তিষ্ক, ইংরেজিতে যেটাকে সেরিব্রাম বলা হয়। তাইলে সবচেয়ে বড় অংশ কোনটা? সেরিব্রাম। আরেকটা ইনফরমেশন হচ্ছে মানবদেহের সব থেকে দীর্ঘতম কোষের কথা যদি বলো, সেটাও কিন্তু স্নায়ু কোষ, যেটা দৈর্ঘ্য 1.37 মিটার পর্যন্ত হতে পারে। ইভেন একটা মানুষের যে হাইট তার থেকেও বেশি হইতে পারে। আচ্ছা, এরপর আসো, এই অধ্যায়ে তোমাদের বিভিন্ন রকম যে স্নায়ুগুলো আছে উইথ নাম্বার অ্যান্ড নেমস অ্যান্ড ফাংশন অ্যান্ড ব্রাঞ্চ মনে রাখতে হবে। তো এখানে ইম্পর্টেন্টগুলো আমি একটু সাজিয়ে দিয়েছি, একটু দেখো। প্রথমে হচ্ছে যে প্রশ্নটা দিয়েছে স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত স্নায়ু কোনটা। তো স্বাদ গ্রহণে দুইটা জিনিস কাজ করে, দুইটা স্নায়ু কাজ করে। একটা হচ্ছে স্বাদ, স্বাদ দিয়ে স্বাদ অ্যান্ড নয়, টেস্টি না, ধরো স্বাদ নয় স্বাদ নাই, এভাবে মনে রাখবা। সো 7 আর 9 স্বাদ গ্রহণ করে। 7 হচ্ছে ফেশিয়াল আর 9 হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, এই দুইটা স্বাদ গ্রহণ করে। সো এখানে আনসার কি হবে? ফেশিয়াল। বুঝতে পারছো? বাকিগুলো একটু দেখো। অক্ষিগুলোকে সঞ্চালন কে কে করে? 3, 4, 6। এখন শুধু সংখ্যা জানলেও হবে না, আবার শুধু নাম জানলেও হবে না, সংখ্যা নাম দুইটাই জানা লাগবে। সেজন্য একটা নেমোনিক আছে, তোমরা যেটা দিয়ে মনে রাখো সেটাই ভালো। বাট এটা সবচেয়ে বেশি ব্যবহৃত এইটা, ওটা ফ্যাগভা। তো 1 নম্বরে অলফ্যাক্টরি, তারপর অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, একটু দেখে নিও, আমি আর ভেতরে যাচ্ছি না। তো এটা একটু দেখবা। আরেকটা জিনিস হচ্ছে যে সেন্সরি কারা, মিক্সড কারা, মোটর কারা। সেন্সরিটা মনে রাখা খুবই সহজ, 1, 2, 8, 128, এরা হচ্ছে সেন্সরি, এই তিনটা। এরপর হচ্ছে মিক্সড কারা, 5, 7, 9, 10, এরা হচ্ছে মিক্সড। 5, 7, 9, 10, বাকি যারা থাকে তারা সব মোটর। সো এই তিনটা জিনিস মনে রাখবা, তাহলে মোটামুটি হয়ে যায়। আর এরপর ধাপ বাই ধাপ কিছু প্রশ্ন আসবে, আমরা দেখবো সেটা। এরপর আসো আমরা তাহলে পরের পেজে যাই। আচ্ছা, ভেগাস, ভেগাসের শাখা 4টা শাখার নাম জানা লাগে একটু। ভেগাসের 4টা শাখা কি কি আছে? ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক আর পালমোনারি। পালমোনারি আমাদের ফুসফুসকে সাপ্লাই দেবে, ল্যারিঞ্জিয়াল আমাদের ল্যারিংস বা শ্বাসনালী বা এখানের যে স্বরযন্ত্র, এটাকে সাপ্লাই দেবো, স্বরযন্ত্র এবং শ্বাসনালীর একটু অংশ দেয়। কার্ডিয়াক হার্টকে সাপ্লাই দেয়, গ্যাস্ট্রিক পাকস্থলীকে সাপ্লাই দেয়। ওকে, তাহলে 4টা ব্রাঞ্চ, 4টা ব্রাঞ্চের নাম জানা লাগবে। গোপাল কাকু দিয়ে মনে রাখে অনেকে। আর ভেস্টিবুলো ককলিয়ার যেটা, এটা দুইটা অংশ দেখে বুঝতে পারছো, ভেস্টিবিউল আর ককলিয়ার। ভেস্টিবিউল যেটা, এটা বডির ভারসাম্য মেনটেন করে, আর ককলিয়া শুনতে সাহায্য করে। তো দুইটা মিলে নামটা হয়েছে, কাজও দুই রকম। ককলিয়া যেটা, এটা দেখতে প্যাঁচানো শামুকের মতো। এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে, তাইলে আমরা দেখে ফেললাম। এখন পরের পেজে যাই। কোনটি মানব চোখের প্রতিসরণ মাধ্যম নয়? প্রতিসরণ মাধ্যম মানব চোখে মেইনলি 4টা। কি? একদম সামনে যেটা আছে কর্নিয়া, কর্নিয়া একদম সামনের স্বচ্ছ স্তরটা। এরপরে হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার হচ্ছে লেন্স আর কর্নিয়ার মাঝখানে যে পানির মতো যে তরলটা, সেটা। অ্যাকুয়াস হিউমারের কিরকম কনসিস্টেন্সি? পানির মতো, একদম পানির মতো ফ্লুইডি। এরপর থাকে লেন্স, ক্রিস্টালাইন হিউম্যান লেন্স, আর একটা থাকে ভিট্রিয়াস হিউমার, একদম চোখের ভেতরে মানে পুরো গোলকটা ঘিরে যেটা থাকে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এটা আবার থকথকে জেলির মতো পদার্থ। ওকে, সো এই 4টা চোখের প্রতিসরণ মাধ্যম। এর মধ্যে সব থেকে বেশি প্রতিসরণ কে করতে পারে? পাওয়ার সব থেকে বেশি কার? আমরা মনে করি লেন্সের, না, এখানে কর্নিয়ার পাওয়ার সব থেকে বেশি, মানে এই লেন্সের থেকেও প্রায় 4 গুণ বেশি কর্নিয়ার পাওয়ার। বুঝছো? তো একটু দেখে রাখো। তাহলে 4টা প্রতিসরণ মাধ্যম আমরা মনে রাখবো। সো এখানে যদি আনসারগুলো দেখো, অপশনগুলো কর্নিয়া, পিউপিল, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, পিউপিল ইজ দ্য আনসার। পিউপিল কি কাজ করে? পিউপিল হচ্ছে আইরিশের মাঝখানে যে ছিদ্রটা, যেটা ছোট হয় বড় হয়, এটা আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। যখন অন্ধকার হয় ওইটা বড় হয়ে বেশি আলো প্রবেশ করতে দেয়, আর যখন আলোকিত হয় চারপাশে অনেক, তখন ওইটা ছোট হয়ে যায়, যাতে অনেক বেশি লাইট প্রকাশ করে গ্লেড না তৈরি করে। এরপর আসো যে অক্ষিগোলকের স্তর কয়টা, এটা তোমাদের বইতে এভাবে নাই, মাজদার নামে আছে। স্তর হচ্ছে মেইনলি 3টা, অংশও 3টা, স্তরও 3টা। তো স্তর 3টাকে কি একদম বাইরে ফাইব্রাস কোট থাকবে একটা, তারপরে ভ্যাসকুলার কোট থাকবে যার মধ্যে ব্লাড ভেসেলগুলো থাকবে, আর একদম ভেতরে রেটিনা যেটা, সেটা হচ্ছে নার্ভাস কোট। ওকে, সো এই 3টা কোট একটু দেখতে পারো বা মনে রাখতে পারো, 3টা স্তর থাকে। এরপরে কোন 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 করোটিক স্নায়ু জিহ্বার সঞ্চালন ঘটায়? এটা নিয়ে ঝামেলা আছে। তো জিহ্বা নাড়াইতে সাধারণত 2টা স্নায়ু কাজ করে, একটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল আর একটা হাইপোগ্লোসাল। দুইটাই জিহ্বাকে নাড়াই। এর মধ্যে বইতে শব্দগত কিছু পার্থক্য আছে এবং এই পার্থক্য অ্যাডমিশনে দিয়ে দেয়। এখন কি করবা বলো? মনে রাখিও, জিহ্বার বিচলন এই শব্দটা যদি উল্লেখ থাকে তখন আমরা হাইপোগ্লোসাল লাগাবো, আর যদি জিহ্বার সঞ্চালন উল্লেখ থাকে গ্লসোফ্যারিঞ্জিয়াল লাগাবো। আসলে জিনিস দুটো একই, কিন্তু কি করবা, এভাবে অ্যাডমিশনের প্রশ্নগুলো ছোট্ট ছোট শব্দ দিয়ে পার্থক্য করে দেয়। বইতে যেহেতু আছে, সো বিচলন দিয়ে আমরা হাইপোগ্লোসাল মনে রাখবো নিচেরটা, আর সঞ্চালন দিয়ে গ্লসোফ্যারিঞ্জিয়াল মনে রাখবো। ওকে, আর অ্যাজ এ হোল দুইটাই তো নাড়ানোই বা মুভমেন্টই, সো মুভমেন্টটা হেল্প করে কে? গ্লসোফ্যারিঞ্জিয়াল আর হাইপোগ্লোসাল। আরেকটা জিনিস হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালন। এই যে কাঁধের সঞ্চালন,
মাথার সঞ্চালন এটা কে করে? স্পাইনাল অ্যাক্সেসরি করে। ওকে, তাইলে জিহ্বার সঞ্চালন কে করে? ওই যে হাইপোগ্লোসাল। আর তো অন্যটা নাই। এরপরে রড কোষের অনুপস্থিতিতে চোখে কি ধরনের ত্রুটি দেখা যায়? রড কোষ আর কোন কোষ, দুই ধরনের কোষ থাকে আমরা জানি রেটিনাতে। রড কোষ যেটা, রড লাইট কখন জ্বালায়? রাত্রে। সো এটা রাত্রে নাইট ভিশনে হেল্প করে। সো যদি কখনো রড কোষ কমে যায় রাত কানা দেখা যায়। আর কোন যেটা, কোন আমাদের কালার ভিশনে হেল্প করে। সো এটা যদি কমে যায় আমাদের কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা দেখা যায়। সো রড কোষের অনুপস্থিতিতে রাত কানা তৈরি হয়। এরপর আসো, মানব মস্তিষ্কে কয়টা ভেন্ট্রিকল আছে? আমাদের মস্তিষ্কে ভেন্ট্রিকল 4টা। ছবি এঁকেছি দেখো, 2টা পার্শ্বীয় ভেন্ট্রিকল থাকে, তাহলে গেল 2টা, মাঝখানে থাকে তৃতীয় ভেন্ট্রিকল এবং লম্বা হয়ে নিচের দিকে চতুর্থ ভেন্ট্রিকল। এভাবে নেমে একটু চওড়া হয়ে আবার নিচে নেমে যায়। ওকে, তো এই যে পার্শ্বীয় ভেন্ট্রিকল আর তৃতীয় ভেন্ট্রিকল, এদের মধ্যে ছোট্ট একটা ছিদ্রপথ দিয়ে কানেকশন থাকে, এটাকে বলে ফোরামেন অফ মনরো। আর তৃতীয় ভেন্ট্রিকল আর চতুর্থ ভেন্ট্রিকলের মধ্যে একটা লম্বা ডাক্ট দিয়ে কানেকশন থাকে, এটাকে বলা হয় সেরিব্রাল অ্যাকুইডাক্ট। সেরিব্রাল অ্যাকুইডাক্ট, সেরিব্রাল মানে মাথার, অ্যাকুইডাক্ট মানে ফ্লুইড থাকবে, অ্যাকুয়াস থাকবে, এরকম টাইপের ফ্লুইড থাকবে আর কি। তো ভেন্ট্রিকল 4টে, 2টা পার্শ্বীয়, তৃতীয় আর চতুর্থ, তাইলে ভেন্ট্রিকল টোটাল 4টা। একটু দেখে ফেলবা এটা। আচ্ছা, এরপর কোনটি মধ্যকর্ণের অস্থি? আমরা জানি মধ্যকর্ণের 3টা অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টাইপিস। তাহলে এখানে আনসার কি হবে? ম্যালিয়াস। আর এই অস্থিগুলো কি করে? আমাদের শুনতে সাহায্য করে, এদের ভাইব্রেশনের কারণে আমরা শুনতে পাই। এরপরে চোখের বাইরের সাদা অস্বচ্ছ তন্তুময় স্তরটির নাম কি? চোখের বাইরে বেসিক্যালি 3টা স্তর আছে। দেখো, এই যে ভেতরে আমরা চোখের মণি যেটা বলি, মানে কালো যে অংশটা, আমাদের বাঙালিদের ক্ষেত্রে কালো, বাইরের মানুষদের ক্ষেত্রে নীল হয়, অ্যাশ হয়, ব্রাউন হয়, অনেক কালারের হয়। তো এই ভেতরটা কেন দেখতে পাচ্ছি? কারণ বাইরেটা স্বচ্ছ বলে। তো এই যে স্বচ্ছ স্তরটা সামনে আছে, এটা হচ্ছে কর্নিয়া। আর সাদা যে স্তরগুলো তুমি দেখতে পাচ্ছ, সাদা, এটা হচ্ছে স্ক্লেরা। সো স্ক্লেরা, সামনের স্বচ্ছ স্তরটা হচ্ছে কর্নিয়া। আর স্ক্লেরা যেটা, ওইটাকে কভার করে আরেকটা একস্তরী পর্দা থাকে, ওইটাকে বলে কনজাংটিভা। ওই কনজাংটিভা আবার কর্নিয়ার সামনে থাকে না। তাইলে আমরা কনজাংটিভা, কর্নিয়া আর স্ক্লেরা, এই 3টা জিনিস মনে রাখবো। স্বচ্ছ হচ্ছে কর্নিয়া, আর সাদা অস্বচ্ছ, সাদা যেটা, এটা কি বললাম? স্ক্লেরা। এবং ওটা অস্বচ্ছ, এই জন্য ভেতর দেখতে পাচ্ছ না। তাহলে সাদা, অস্বচ্ছ, এবং অবশ্যই এটা ফাইব্রাস হবে, ফাইব্রাস কোটের অংশ। সো তন্তুময় যে স্তরটা, এটার নাম হচ্ছে স্ক্লেরা। ওকে, স্বচ্ছ হলে কর্নিয়া, আর কনজাংটিভাকে, স্ক্লেরাকে আবৃত করে যে রাখে, সেটা হচ্ছে কনজাংটিভা। এবং কনজাংটিভার পার্ট আছে, আমাদের জানা লাগবে না। কর্পাস ক্যালোসাম কোথায় থাকে? কর্পাস ক্যালোসাম আর ভার্মিস 2টা অংশ আছে। তো আমাদের ব্রেন কিন্তু সিমেট্রিক্যাল মেইনলি। তো সেরিব্রাম যেটা, 2টা সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, এদের মাঝখানে যে কানেকশন তৈরি করে যে ফাইবারগুলা, সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। আর একটা জিনিস আছে নিচের দিকে, সেরিবেলাম। সেরিবেলাম যেটা বডির ভারসাম্য মেনটেন করে, সেইটা যে ফাইবারগুলো দিয়ে, যে ব্যান্ড দিয়ে যুক্ত থাকে, সেটা হচ্ছে ভার্মিস। সো ভার্মিস সেরিবেলামের কানেকশন লিঙ্ক। আর যদি এই কথাটা বলো যে কর্পাস ক্যালোসাম দিয়ে কি যুক্ত করে, বা গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের 2টা অংশকে যুক্ত করে, সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, সো ভার্মিস, কর্পাস ক্যালোসাম 2টাই জানা লাগবে। এখানে আনসার হচ্ছে ক। আচ্ছা, এরপরে হচ্ছে এই জিনিসটা, একটু ফিগারটা দেখে রাখবা। ককলিয়ার রেজনার ঝিলে ও বেজনার ঝিল দ্বারা আবৃত প্রকোষ্ঠটির নাম কি? আমরা যদি এভাবে অন্তকর্ণটা ড্র করি, তাহলে এইরকম করে এরকম একটা দিবা, তারপর আরেকটা দিবা, দিলে এখানে দেখো মাঝখানে 2টা পর্দা তৈরি হলো। এই যে নিচেরটা, এটাকে আমরা বেজিলার ঝিল্লি বলি, বেজমেন্ট নিচের দিকে থাকে। সো এটা হচ্ছে বেজিলার ঝিল্লি। এরপর উপরের যে মেমব্রেনটা, ওটা হচ্ছে রেসনার ঝিল্লি। গেল 2টা ঝিল্লি। এই 2টা ঝিল্লি দিয়ে দেখো, এটা 3টা প্রকোষ্ঠে ভাগ হয়েছে, বাইরে তো একটা লেয়ার আছেই। তো এই যে লেয়ার, ভেতরে প্রকোষ্ঠ 3টা, এই প্রকোষ্ঠ 3টার একটু নাম দেখো। মাঝখানে মিডিয়া, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। স্কেলা মিডিয়া একদম মাঝখানে থাকবে, মিডিয়া মানেই তো মাঝখান। এরপরে আমরা ভ্যাট মনে রাখতে পারি বা ভাত মনে রাখতে পারি, কেন? কারণ এর উপরের যে চেম্বারটা, এটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি, আর নিচেরটা স্কেলা টিম্পেনি। সো স্কেলা ভেস্টিবুলি, স্কেলা টিম্পেনি নিচে, আর মাঝখানেরটা মানে মিডিয়া, স্কেলা মিডিয়া। ওকে, গেল। এরপর কোথায় কোন ফ্লুইড থাকে? পুরো এই স্তরটা জুড়ে থাকে পেরিলিম্ফ, আর মাঝখানে ভেতরে মানে এন্ডো। তাইলে একদম ভেতরের দিকে স্কেলা মিডিয়াতে থাকে এন্ডোলিম্ফ। ওকে, আর এদের মাঝখানে এই যে কানেকশনটা এরকম প্রোট্রুডেড হয়ে আছে, এইটার নাম হচ্ছে হেলিকোট্রিমা। তাহলে এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এখানে যে প্রশ্নটা করছে, রেজনার ঝিল্লি আর বেজিলার ঝিল্লি, এই 2টা ঝিল্লির মাঝখানে যে আবৃত প্রকোষ্ঠ বা চেম্বার, এটার নাম কি বলেছে? স্কেলা মিডিয়া। তাহলে আনসার হচ্ছে স্কেলা মিডিয়া। মাঝখানে একটা স্কেলা মিডিয়া, উপরেরটাকে ভাত, উপরে ভেস্টিবুলি, নিচে কি বলেছি আমরা? টিম্প্যানি। তাইলে দেখে ফেললাম। এরপর আসো, 2টি চোখের মধ্যবর্তী স্থানে অবস্থিত সাইনাসের নাম কি? সাইনাসগুলো কোথায় আছে একটু জানা লাগবে, এটা তোমাদের শ্বসন অধ্যায়েও আছে। তারপরে একটু দেখো, প্রথমত ম্যাক্সিলারি সাইনাস কই আছে? এই যে ম্যাক্সিলা বোন যেখানে আছে, এখানে। এই যে আমি আঙ্গুল রাখছি, আমার আঙ্গুল খেয়াল করো, এখানে আছে ম্যাক্সিলারি ইয়ার সাইনাস। এরপর হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস। ফ্রন্টাল এয়ার সাইনাস জাস্ট ভুরুর উপরে, এইখানে এরকম জায়গাতে আছে। একটা পয়েন্টে যদি দেখো, এই যে এখানে, এখানে 2টা আছে। এরপর হচ্ছে এথময়েড আর স্ফেনয়েড। এথময়েডটা 2 চোখের মাঝখানে থাকে,
একটু বাইরের দিকে, আর ভেতরের দিকে থাকে স্ফেনয়েড। এথময়েড একটু বাইরের দিকে থাকে, আর ঠিক তার পেছনে ভেতরের দিকে থাকে স্ফেনয়েড। তাহলে আমরা দেখো ম্যাক্সিলারি গালে অবস্থিত, ফ্রন্টাল চোখের উপরে, ভ্রুর উপরে, এথময়েডাল দুই চোখের মাঝখানে, আর স্ফেনয়েডাল যেটা এটা ভেতরের দিকে, এথময়েডেরও ভেতরে থাকে। এরপরে আচ্ছা, চোখের মাঝখানে তাইলে যেটা বলেছে আমরা মেইনলি এথময়েড দেখাবো, আর যদি ভেতরের দিকে ইন্ডিকেট করে তখন আমরা স্ফেনয়েড দেখাবো, ঠিক আছে। আর এই সাইনাসগুলো সবই কিন্তু একই নামের বোনসের ভেতরে থাকে। এরপরে আসো, মানুষের জৈব ঘড়ি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? আমাদের বডি ক্লক বা বায়োলজিক্যাল ক্লক বা জৈব ঘড়ি, এটা আসলে হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। সো আনসার হচ্ছে হাইপোথ্যালামাস। এখানে তোমাদের ফাংশন থেকে খুব একটা প্রশ্ন আসে না, অ্যাডমিশনে আসে আসলে এই প্রশ্নগুলা। তারপরে একটু দেখো হাইপোথ্যালামাসের আরো কয়েকটা কাজ আছে, যেমন ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ঘুম, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, এগুলো নিয়ন্ত্রণ করে। মানে আমাদের যে একদম বেসিক নিডগুলা, ভালোবাসা বলো, ক্ষুধা বলো, ঘুম বলো, জীবনে এগুলো ছাড়া চলে না। তো এইগুলো সবই হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, ইমোশনাল ব্যাপারগুলা। ওকে, আর এখানে আরো কিছু জিনিস আছে, যেমন থ্যালামাস, এটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। যে আমরা কি বলবো, রিলে স্টেশন মানে সিগন্যাল ব্রেনে গেল, ওখান থেকে আবার মোটর রিলে হইলো, এই কাজগুলো থ্যালামাস করে। সেরিবেলাম পেছনের অংশ, এইটা বডির ব্যালেন্স মেনটেন করে। কারো যদি সেরিবেলামে কোনো লেশন হয়, প্রপারলি হাঁটতেও পারবে না। তো এটা বডির ব্যালেন্স মেনটেন করে, মোটর অ্যাক্টিভিটির শক্তি ডিটারমাইন করে। আর সেরিব্রাম যেটা, এটা উন্নত চিন্তা শক্তির সাথে জড়িত। তো এই জিনিসের কাজগুলো অন্তত একটু দেখবা, যেগুলো বলেছি মেইনলি সেরিবেলামের কাজটা ইম্পর্টেন্ট, বডির ব্যালেন্স বা ভারসাম্য মেনটেন করে। এরপর আসা, বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? প্রতিবিম্ব কই তৈরি হয়? রেটিনাতে। আসলে রড কোন কোষ ওখানে থাকে, ওখানেই কিন্তু প্রতিবিম্বটা প্রাইমারি তৈরি হয়, তারপর তো ব্রেইনে ফাইনাল ইমেজটা তৈরি হয়। তার প্রাইমারি প্রতিবিম্ব রেটিনাতে হয়। কর্নিয়া স্বচ্ছ স্তর, যার মধ্যে দিয়ে লাইট প্রবেশ করতে পারে। স্ক্লেরা জাস্ট প্রোটেক্টিভ একটা লেয়ার হিসেবে কাজ করে, অক্ষিগোলকের আকৃতিটা ঠিক রাখে এবং যাতে বাইরের কোনো যে কোনো লাইট বা ধুলাবালি কোনো কিছু থেকে ক্ষতি না হয়, সেজন্য প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। আর আইরিশ হচ্ছে এই চারপাশের যে কালারফুল জায়গাটা, মাঝখানে ছিদ্রটা তো পিউপিল, আর এর চারপাশে যে রেগুলো আছে, যেটাকে আমরা চোখের মণি বলি এক কথায়, যে কালারফুল যে জিনিসগুলো বললাম, ওইটাই তো। ওইটা কি করে? ছোট বড় সংকুচিত প্রসারিত হয়ে আলোর প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে। তাইলে সবগুলো দেখলাম, সো এখানে আনসার ক। এরপরে কোন হরমোন কম ক্ষরণ হলে গলগণ্ড হয়? এখানে একটু ঝামেলা আছে যদিও, তো যাই হোক। আসলে কম ক্ষরণ হইলে বলতে হরমোন কম হইলে ওই থাইরয়েড গ্ল্যান্ডের স্টিমুলেটিং যে হরমোনগুলো আছে ওগুলো আবার বাড়ে, যদিও সেটা থাইরয়েড থেকে হয় না। সো এই ক্ষেত্রে যে কন্ডিশনটা হয় সেটা হচ্ছে গলগণ্ড। আমরা জানি উত্তরবঙ্গে বেশি হয় কেন, ওখানে আয়োডিন নাই। সো থাইরয়েড হরমোন ঠিকমতো তৈরি হয় না। সো ব্রেন সিগন্যাল পাই কি যে থাইরয়েড হচ্ছে না, তাইলে মেবি অর্গানে কোনো কিছু কমতি আছে। সো থাইরয়েডকে আমরা স্টিমুলেট করে দেখি তৈরি হইতে পারে কিনা। এজন্য থাইরয়েড স্টিমুলেশন পাই, এজন্য গ্ল্যান্ডটা বড় হইতে থাকে বেশি কাজ করার জন্য, কিন্তু আয়োডিনই নাই, ও কি করে হরমোন তৈরি করবে? এজন্য যদি কখনো হরমোন ক্ষরণ কমে যায় তখন গলগণ্ড দেখা যায়, ঠিক আছে। এখানে একটু ডিলেমা আছে, তো বেসিক জিনিসটা এটা। তাহলে এটা হচ্ছে অবশ্যই কোন হরমোন? থাইরক্সিন হরমোন, থাইরয়েড নিয়েই তো বলতেছি। তো থাইরক্সিন কম, তখন কি হচ্ছে? গলগণ্ড হচ্ছে। এখন আসো, ডিরেক্ট যদি কম হয় কারো থাইরক্সিন, তখন কি হবে? একদম বাচ্চাকালে যদি কারো থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়, তাহলে যে কন্ডিশনটা তৈরি হয়, এটা তো ফিজিক্যাল একটা অবস্থা, গলগণ্ড, এটা বাইরে থেকে দেখা যায়। আর যে একদম ফিজিক্যাল বলতে কি বলবো, মানে ফাংশনাল যে স্টেটটা তৈরি হয় বাচ্চাদের ক্ষেত্রে, সেটা ক্রিটানিজম, বাচ্চাদের বুদ্ধিবৃত্তি হবে না, বোকার মতো হবে। অ্যান্ড বড়দের ক্ষেত্রে সেটা মিক্সিডেমাতে হাত পা ফুলে যায়, অনেক মোটা হয়ে যায় মানুষ, মানে মনে হয় গায়ে যেন পানি জমেছে এরকম। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে থাইরক্সিন কম হলে ক্রিটিনিজম, বড়দের ক্ষেত্রে মিক্সিডেমা। আর ওটা তো জাস্ট ফিজিক্যাল, বাইরের একটা দৃশ্য, বাইরের একটা কন্ডিশন। আচ্ছা, এরপর আসো, গ্রোথ হরমোনের সাথে রিলেটেড কিছু টার্ম আছে। গ্রোথ হরমোন কম হলে কি হয়, বেশি হলে কি হয়? তো গ্রোথ হরমোন এক একটা বয়সের ক্ষেত্রে এক এক রকম। যেমন ডুয়ারফিজম নামে একটা কন্ডিশন আছে, একদম একটা বাচ্চা ছোট, ধরো 2 বছর বয়স বা 1 বছর বয়স, তখন থেকেই তার গ্রোথ হরমোন কম। তাহলে কি হবে? সে লম্বায়ও বাড়বে না, মানে ব্যাসেও বাড়বে না, মোটাও হবে না, মানে শুকনাই থাকবে, খাটোই থাকবে। তো এরকম একটা কন্ডিশন, মানে একটা 10 বছরের বাচ্চা দেখতে লাগতেছে 2 বছর, এটাই হচ্ছে ডুয়ারফিজম। আমি সেদিন 15 বছরের একটা বাচ্চা দেখছি, আমি কোনোভাবেই বুঝলাম না এই বাচ্চাটার বয়স কিভাবে 2 বছরের বেশি হয়, গ্রোথ হরমোন ছিল না তার। তাইলে একদম বাচ্চাকালে যদি গ্রোথ হরমোন কমে যায়, এই কন্ডিশনটাকে ডুয়ারফিজম বলে। এরপর হচ্ছে জাইজেন্টিক, বড়, বুঝতেই পারছো। তো জাইজেন্টিয়াজম কখন হয়? বাচ্চাটা লম্বায়ও বাড়বে, প্রস্থেও বাড়বে, মানে সব দিক থেকে বড় হবে। তো কখন সেটা সম্ভব? হাড্ডি তো সবসময় বড় হয় না। তো যদি কিনা গ্রোথ ফেজের শেষ হওয়ার আগে, দ্যাট ইজ অ্যাডাল্ট হয়ে যাওয়ার আগে বা অ্যাডোলসেন্স পিরিয়ডের আগে গ্রোথ হরমোনটা অনেক বেশি সিক্রিট হয়, সে হাড়েও বড় হবে,
মোটায়ও বড় হবে, অ্যান্ড সেই কন্ডিশনটাকে জাইজেন্টিয়াজম বলে। আরেকটা হচ্ছে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি মানে অ্যাডাল্টে যদি গ্রোথ হরমোন বাড়ে, তার তো বোনসগুলো ফিউজড হয়ে গেছে যে বোনের গ্রোথ প্লেটগুলা, তো সেই ক্ষেত্রে সে আর লম্বাই বড় হয় না, বাট চওড়াই বড় হইতে পারে। সো তাদের মুখটা এত বড় হয়, হাতের তালুগুলো একদম বাঘের থাবার মতো হয়, অ্যান্ড ওই কন্ডিশনটা অ্যাক্রোমেগালি। এটা একটু দেখে নিও, আমি জাস্ট একটু বললাম, আসতে পারে। এরপর আসো আর কোন হরমোন কি কাজ করে আমি একটু লিখেছি, অ্যালডোস্টেরন। এ কি করে? এ কিডনিতে কাজ করে, দেহে পানি এবং লবণের মাত্রা নির্ণয় করে, সোডিয়াম পটাশিয়াম মেইনলি। আর প্যারাথাইরয়েড যেটা, ওটা ক্যালসিয়াম আর ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। আর অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিনের আরেকটা নাম কি? এপিনেফ্রিন। এটা একটা ইমার্জেন্সি হরমোন। এটা হৃদস্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধি করে। কোনো সময় যদি আমাদের ধরো ব্লিডিংয়ে ব্লাড অনেক কমে গেছে, তখন এইটা অ্যাক্টিভেট হয়, বা যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে অ্যাড্রেনালিন অ্যাক্টিভেট হয়। এই জন্য কখনো ভয় পেলে বা কোনো আমাদের যদি ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, ব্লাড প্রেশার বেড়ে যায় অ্যান্ড হার্টবিটও বেড়ে যায়। এরপর আসো মানব চোখের অংশ কোনটা, একটু জানা লাগবে। মানব চোখের যে 10টা অংশ আছে একটু দেখে ফেলবা। তো এর মধ্যে হিমোসিল না র্যাবডোম না পিতবিন্দু, এই যে কর্নিয়াজেন সেল, এটাই কিন্তু আনসার। ওকে, আচ্ছা অংশ 9 কোনটা হবে? মেবি না, কর্নিয়াজেন সেল, পিতবিন্দু, র্যাবডোম সবগুলোই তো অংশ, তাহলে এখানে আনসার হবে ক। মানব চোখের অংশ 9 অ্যাকচুয়ালি কোশ্চেনটা। ওকে, সো কর্নিয়াজেন সেল, পিতবিন্দু, র্যাবডোম তোমরা জানো এগুলো চোখের অংশ। এরপরে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? তো স্নায়ু মেইনলি আমাদের বডিতে 2 রকম, করটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু। করটিক স্নায়ু 12 জোড়া, যেগুলোর নাম তোমরা জানো। আর করটিক স্নায়ুর যে 12 জোড়া অলরেডি আমরা দেখে ফেলেছি। সুষুম্না স্নায়ু যেটা, এটার আলাদা করে নাম নাই। এরা হচ্ছে 31 জোড়া, আমাদের ভার্টিব্রা সাইড দিয়ে বের হয়, কিন্তু এদের আলাদা কোনো নাম নাই। সো আমরা একটু সংখ্যাটা মনে রাখলে হবে। 31 জোড়া সুষুম্না স্নায়ু অ্যান্ড করটিক স্নায়ু 12 জোড়া। তো গেল 31 আনসার। আচ্ছা, প্রভু গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটা? প্রভু গ্রন্থি মানে পিটুইটারি। 2টা ভাগ আছে, অগ্রভাগ আর পশ্চাৎ ভাগ। পশ্চাৎ ভাগ খুব সহজ, এডিএইচ আর অক্সিটোসিন 2টা সিক্রেট হয়। আর অগ্রভাগ থেকে অনেক কিছু আসে, যার মধ্যে টিএসএইচ, এলএইচ, এফএসএইচ, পিআরএল দ্যাট ইজ প্রোল্যাকটিন, এসিটিএইচ। এই মাঝখানের 5টা বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যদি দেখো, এসিটিএইচ ইয়েস অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, সিটি ক্যালসিটোনিন না। তাহলে এখানে আনসার হচ্ছে 1 এবং 2। এই প্রথম 2টা প্রভুগ্রন্থি বা নাম কি? পিটুইটারি থেকে আসে। তাইলে আমরা বলে ফেললাম আনসার হচ্ছে 1 আর 2। এখন একটু প্রোল্যাকটিন আর অক্সিটোসিনের কাজটা দেখো, বইতে একই রকম লেখা আছে। প্রোল্যাকটিন অ্যাকচুয়ালি দুগ্ধ তৈরিতে, মায়ের দুগ্ধ তৈরিতে হেল্প করে, আর অক্সিটোসিন সেই দুগ্ধটা বের হইতে, সিক্রেট হইতে হেল্প করে। এটা একটু দেখো। তাহলে এ নিঃসরণ করে দুধের, দুগ্ধ ক্ষরণ বা নিঃসরণ নিয়ন্ত্রণ করে, আর প্রোল্যাকটিন দুগ্ধ তৈরিটাকে স্টিমুলেট করে। ওকে, তো এই চ্যাপ্টারের যদি সবথেকে ইম্পর্টেন্ট জায়গা বলো, তাহলে ওই যে বিভিন্ন নার্ভের যে বক্সটা, ওই বক্সটা সবথেকে ইম্পর্টেন্ট। ভালো করে দেখে ফেলো, তাহলে বাকি জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, নেক্সট চ্যাপ্টারের ক্লাসের জন্য আমরা খুব দ্রুতই ক্লাস আপলোড করে দিব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।